সে হলো স্কেটিং করবেন। জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণের সন্তান স্বামী বিবেকানন্দ, তিনিও আর এক বালক। কোথায় স্কেটিং করবেন? সামনে বরফ নেই, সুতরাং ড্রয়িং রুমের কার্পেট ছিঁড়ে আসবাবপত্র ভেঙে সেখানে স্কেটিং চলবে। তিনি এই মাটির ওপর দাপিয়েছেন, আবার জলের ওপরও দাপিয়েছেন। অফ, ক্ষিতির পর অফ, অফ অর্থাৎ জল। সাঁতার তো তার ভীষণ প্রিয়। তিনি ইয়টে চড়ে সাঁতার নৌকো চালিয়েছেন আমেরিকার সমুদ্রে। ছোট বালক দেখছে, দেখে পরবর্তীকালে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে মুগ্ধের মতো বলে যাচ্ছে, আহা, স্বামী বিবেকানন্দ আমার এখনো মনে পড়ে, সেই ইয়টে চড়ে হল ধরে তিনি কিরকম যাচ্ছেন। একবার কি হলো, ওনার হাত ফসকে গেল, নৌকো প্রায় ডুবু, মাথায় প্রচন্ড আঘাত লাগলো, কিন্তু চাপ খেলোয়াড়, মুখের মধ্যে সেই অদ্ভুত মজার হাসি। তা আমরা যারা ভবিষ্যতে বিবেকানন্দকে বলবো একটা জাতির কর্ণধার, তার এরকম মাছ দরিয়ায় নৌকো ডুবে বিপত্তি কাঁচা গল্পে শেষ করাটা ঠিক হবে না। 1 বছর পর বিবেকানন্দ একটি চিঠিতে লিখছেন, নৌকো চালানোর কিছু কিছু ব্যাপার আমি শিখে নিয়েছি, আমি এখন বেশ ভালো নৌকো চালাতে পারি। এরপরে আসছে ভীতি অপের পর তেজ আসছে, তেজটা পরে বলছি। মরুদ আর বোম, এই মরুদ বোমের ব্যাপারটা তিনি সেরেছেন সুইজারল্যান্ডের জেনেভায় বেলুনে চড়ে। তিনি আধুনিক কালের একমাত্র ভারতীয় যোগী যিনি শূন্যে ভেসে বেরিয়েছেন যোগশক্তির সহায়ে নয়, বেলুনে চড়ে। তার সঙ্গী যারা ছিল আমেরিকান ইংলিশেরা, তারা কেউ চড়তে চাইছে না, সূর্যাস্ত বেশি দেরি নেই, এখন বেলুনে উঠলে কি যে বিপত্তি হবে তখন সবে শুরু হয়েছে, এরোপ্লেন তখনো আসেনি। ওই শূন্যে উঠে ঘুরে বেড়ানো যে কি বিপত্তি হবে বিবেকানন্দকে থামানো যায়নি। তিনি ওইভাবে আকাশ মার্গটাকেও ঘুরে ফেলেছেন, মরুদ এবং বোমকে কবজা করেছেন। আর হচ্ছে তেজ, তেজ অর্থাৎ আগুন তো স্বয়ং তিনি নিজেই সারা জীবন এই আগুন নিয়ে খেলেছেন। খেলতে তিনি ভীষণ ভালোবাসেন। তবে এই পঞ্চভূতের খেলার চেয়েও তার সবচেয়ে বেশি আকর্ষণীয় খেলা ছিল মহামায়ার সঙ্গে খেলা, যে খেলায় ভূমি অতিক্রম করে ভূমাকে স্পর্শ করেছিল। এই মহামায়ার সঙ্গে খেলতে গিয়ে তার সমস্ত কিছু বিসর্জন দিতে হয়েছিল। ব্যক্তিগত সুখ, স্বাদ, স্বপ্ন, আত্মপ্রতিষ্ঠার ইচ্ছে, সমস্ত কিছু, সংসার, প্রতিপত্তির শখ, সারা জীবনকে সর্বশান্ত করে তিনি মহামায়ার সঙ্গে লড়েছেন। তার রেজাল্ট কি হয়েছে? গিরিশচন্দ্র ঘোষ বলছেন, গিরিশচন্দ্র এর রেজাল্টটা শোনাচ্ছেন। তিনি বলছেন, মহামায়া যত দড়ি দিয়ে বাঁধতে চায় বিবেকানন্দকে, দড়ি ছোট হয়ে যায়, মহামায়া বাঁধতে পারে না। পৃথিবীর ইতিহাসে এই রকম গুরু এই প্রথম শ্রীরামকৃষ্ণ, যিনি মহামায়ার কাছে প্রার্থনা করছেন যে তার শিষ্যকে মায়ায় বদ্ধ করো। গুরু সবসময় চান যে শিষ্যকে মায়া মুক্ত করতে, আর এমন অদ্ভুত গুরু তার অদ্ভুত শিষ্য সম্পর্কে মায়ের কাছে প্রার্থনা করছে, একে মায়ায় বদ্ধ করো, না হলে এ শরীর রাখবে না, শরীর ছেড়ে দেবে, এ পৃথিবী ছেড়ে চলে যাবে, জগৎ অন্ধকারে পড়ে থাকবে। ওই অত সাধ্য সাধনা করে নিয়ে আসা সপ্তর্ষি লোক থেকে সব বৃথা যাবে। মহামায়াকেও হারিয়ে দিয়েছিলেন বিবেকানন্দ, কিন্তু নিজে তিনি একবার হেরে গেছিলেন, অনেককে হারিয়েছেন। সুন্দররাম মায়ারের ইচ্ছে হয়েছিল তার সঙ্গে পাঞ্জা লড়বেন, পারলেন না, হেরে গেলেন। নাম দিয়ে দিলেন পালোয়ান স্বামী। যে দেখেছে তার সঙ্গে লড়াই করতে গেছে, সর্বক্ষেত্রে পরাজয় নিশ্চিত হয়ে গেছে। কামানের আবিষ্কর্তা হিরাম ম্যাক্সিম তিনি বলছেন, শিকাগোয় বিবেকানন্দ কি করলেন না, বেড়াল যেমন ইঁদুর নিয়ে খেলা করে, বিবেকানন্দ পাদ্রীগুলোকে নিয়ে সেইভাবে খেলা করতে লাগলেন। তাদের যে জ্ঞানগম্যি ধর্মধারণা, তার উপরে ছুরি ঘুরিয়ে গেলেন বিবেকানন্দ। সেটা দেখালো কেমন? স্যার হিরাম ম্যাক্সিমের মতে বেড়াল যেন ইঁদুরকে নিয়ে ছেলে খেলা করছে। কত রকমের খেলা বিবেকানন্দ খেলেছেন, তো একটা খেলা খুব ভয়ানক হয়ে গেছিল। সেটি খেলেছিলেন তার গুরুর সঙ্গে। গুরুর দেহাবসানের পর গাজীপুরে গিয়ে পওহারী বাবার কাছে তার দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছিল, যোগ শক্তি অর্জনের জন্য, অন্য কিছু নয়, শ্রীরামকৃষ্ণকে ত্যাগ করে নয়। তিনি যোগ শক্তি অর্জনের জন্য পওহারী বাবার কাছ থেকে দীক্ষা নিতে গেছিলেন। টানা 21 দিন ধরে লড়াই চলেছিল তার গুরুর সঙ্গে। যতবার তিনি ভাবছেন আগামীকাল সকালবেলায় পওহারী বাবার কাছে যাবেন, আর পওহারী বাবাও একবারে ব্যাকুল নয়নে, ব্যাকুল তৃষ্ণায় বসে আছেন, সে আসবে আমার কাছে শিখবে, আমার শিষ্য হবে। প্রতি রাত্রেই বিবেকানন্দ দেখছেন ছলো ছলো আঁখি নিয়ে শ্রীরামকৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছেন, মুখে কোনো কথা নেই, শুধু এক দৃষ্টে, কোমল দৃষ্টিতে তাকে দেখে যাচ্ছে।
বিবেকানন্দ আর সামলাতে পারেননি নিজেকে, গুরুর ওই কোমল মূর্তি দেখে নিজেকে আর বাঁধতে পারেননি, তিনি হাল ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন আর কোনো মিয়ার কাছে যাব না, রামকৃষ্ণের জুড়ি আর নেই, এই জীবনটা ওই বামুনি কিনে নিয়েছে, পরের জন্মে যা হবে ভাবা যাবে। হাল ছেড়ে দিয়েছিলেন, পরাজয় স্বীকার করেছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে কি চিঠিতে লিখছেন, হার জিত দুই হলো, এখন পোটলা পুটলি বেঁধে বসে আছি সেই ডাক পাওয়ার আশায়। এখন আমায় ফিরে যেতে হবে সেখানে, খেলা আমার শেষ হয়ে গেছে, মাই প্লে ইজ ডান। মা, তুমি আমার এই শৃঙ্খল মুক্ত করো, আমাকে মুক্ত করে দাও, এই বন্ধন মোচন করো, আমি ফিরে যাব সেখানে। এই পৃথিবীর রঙ্গালয়কে বিবেকানন্দ দেখেছিলেন খেলার ময়দান হিসেবে। বলেছিলেন আমরা যেন প্রত্যেকে স্কুল থেকে ছেড়ে দেওয়া কয়েকটা স্টুডেন্ট এখানে খেলতে এসেছি, বিভিন্ন পোশাকে বিভিন্ন ভাবে আমরা এই পৃথিবীতে খেলছি, এটা আমাদের খেলার জায়গা, এর বেশি কিছু নয়, খেলা শেষ করে আবার ফিরে যেতে হবে। তাই ম্যাকলাউডকে চিঠিতে লিখছেন, আবার সেই শুনতে পাচ্ছি প্রভুর কণ্ঠস্বর, মনে পড়ছে সেই পঞ্চবটিতে রামকৃষ্ণের সামনে বসে তার সেই মধুর অমৃত কথা শুনে যেতাম, অবাক হয়ে শুনতাম, যাই প্রভু যাই। শুনতে পাচ্ছেন সেই ডাক আসছে জীবনের শেষ প্রান্তে। তিনি খেলা শেষ করে দিলেন মাত্র 39 বছর বয়সে, অত্যন্ত সংক্ষিপ্ত সময় তার জীবন, কিন্তু যে খেলা তিনি দেখিয়ে দিয়ে গেলেন, যতকাল পৃথিবী থাকবে এই পথেই পৃথিবীর মানুষ খেলতে থাকবে, খেলতে খেলতে একদিন বিজয় লাভ করবে, কারণ আমরা বিবেকানন্দের সন্তান। এই আশীর্বাদ আমাদের ওপর তার রয়েছে। সকলকে নমস্কার।